ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরও উপহার দিব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়, আমি জানি। ভিডিওটি অনেক মানুষই দেখবেন, প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে পুরো গল্পটি দেখার জন্য অনুরোধ রইল। ঘড়িতে রাত 3টা বাজতে চলল। রুমের এক কোনায় বসে আছে ইসমি। কান্না তার ছোটবেলার সঙ্গী। আজও সে কান্নার মাধ্যমে নিজেকে সামলানোর মিথ্যা চেষ্টা করে যাচ্ছে। কিছুক্ষণ পর উঠে রুমের লাইট অন করে পাশের রুমে দেখতে গেল মা বাবা ঘুমিয়েছে কিনা। গিয়ে দেখলো বাবা চশমা খুলছে। কিছু লাগবে বাবা? আসলে গলাটা শুকিয়ে যাচ্ছে। তা তুই এখনো জেগে আছিস কেন মা? শরীর ঠিক আছে তো? জি বাবা, আমি ঠিক আছি। বাবা খেয়ে নাও। যা নিয়ে পড়। ইসমি বাবার রুমের লাইট অফ করে নিজের রুমে চলে আসে। এসে লাইট অফ করে বেলকনিতে দাঁড়িয়ে চোখের কোণে পানিকে ভাবতে থাকে 1 মাস আগের ঘটনা। ছোটবেলা থেকে একা বড় হয়েছে ইসমি। মা বাবা 7 বছরের রেখে মারা যান। মামা মামি একমাত্র গার্জিয়ান ছিলেন। মামা যথেষ্ট আদর করতেন বা এখনো করেন, কিন্তু মামি ততটা ভালো পান না ইসমিকে। ইসমি তার মায়ের মতো যথেষ্ট সুন্দরী এবং নম্র স্বভাবের। তার বিয়ের প্রস্তাব 16 বছর বয়স থেকেই আসতো। মামা ইসমিকে বিয়ে দিতে চায় না, কিন্তু ইসমির মামি বিয়ে দেওয়ার জন্য বেকুল হয়ে পড়েছে। মাত্র 18 বয়সে পা রেখেছিল ইসমি। সেকেন্ড ইয়ারে উঠবে ভেবেছিল, অনেক দূর পড়বে বলে, কিন্তু মামা পড়াতে চাইলেও মামি মানা করতেন। তাও মামা ইসমিকে লুকিয়ে টাকা দিয়ে পড়াশোনা করাতেন। মামির জোড়াজুড়িতে ভালো বিয়ের প্রস্তাব পেয়ে ইসমি বিয়ে দিয়ে দেন 18 বছর বয়সে। এমনি কপাল ছিল ইসমির যে বিয়ের দিন রাতে বাসর ঘরে বসা অবস্থায় জানতে পারে তার বর গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। বরের বিনা স্পর্শে সে বিধবা। আজ পর্যন্ত সামনাসামনি দেখেনি তাকে, যার জন্য সে আজ সমাজের কাছে বিধবা। বর মারা যাবার পর শ্বশুর শাশুড়ি ইসমিকে নিজের মেয়ের মতো আগলে রেখেছে। ইসমির জন্য বিয়ের প্রস্তাব এলেও ভালো ফ্যামিলি থেকে আসে না বিধবা বলে। আর ইসমির শ্বশুর শাশুড়িও ইসমিকে বিয়ে দিতে চান না। ইসমি এক পুরো পরিবার পেয়েছে তার শ্বশুর বাড়িতে। শ্বশুর শাশুড়ি, 10 বছরের দেবর, 19 বছরের এক ননদ, তাদের নিয়েই বেঁচে আছে ইসমি। শ্বশুর সামান্য অফিসে চাকরি করেন। দেবর মাহিন 5-এ পড়ছে, আর ননদ মোহিনী 2nd ইয়ারে ইসমির সাথে পড়ে। ইসমি পড়ালেখার পাশাপাশি কিছু বাচ্চাদের পড়ায়, সেই টাকা দিয়ে নিজের খরচ বহন করে। রাত গড়িয়ে সকাল হতে চলল। ইসমি সেই ভোরের আকাশের দিকে চেয়ে আছে। অনেক একা একা লাগে ইসমির। একান্তভাবেই রাতটা কাটে ইসমির। ভোরের আজানে রুমে আসলো, অজু করে নামাজ আদায় করে নিল। বাবা মায়ের রুমে গিয়ে বাবাকে উঠিয়ে নামাজ পড়তে পাঠিয়ে দিল। মাকে নামাজ পড়তে বলে নিজে রান্নাঘরে চলে গেল সবার জন্য ব্রেকফাস্ট বানাতে। ব্রেকফাস্ট বানিয়ে মাহিন আর মোহিনীকে তুলল ঘুম থেকে। মাহিন ওঠো লক্ষ্মী, স্কুলে যেতে হবে। ভাবি ঘুমাতে দেও না। ইসমি জোর করে মাহিনকে ফ্রেশ করিয়ে রেডি করে খাইয়ে স্কুলের জন্য পাঠিয়ে দিল। মোহিনীও রেডি হয়ে কলেজে চলে গেল। ইসমি বাবা মাকে ব্রেকফাস্ট করিয়ে বাবাকে অফিসে পাঠিয়ে দিল। নিজেও রেডি হচ্ছে ক্লাসের জন্য। ইসমি মা খেয়ে যা, এইদিকে আয়, আমি খাইয়ে দিচ্ছি। আর শোন, তাড়াতাড়ি আসিস, মোহিনীকে আজ দেখতে আসবে আজ সন্ধ্যায়। আচ্ছা মা। ইসমি খেয়ে বেরিয়ে পড়লো ক্লাসের উদ্দেশ্যে। এই হলো ইসমির রেগুলার দিন কাটানোর রুটিন। এদিকে ইন লন্ডন মর্নিং 8 AM। রুমের সাদা পর্দাগুলি উড়ছে বাতাসে। সকালে তাজা রোদ ঘুমে ডিস্টার্ব করছে ইমরেতির। কখন থেকে সেলফোনটা বেজেই চলেছে, তাই বাধ্য হয়ে ফোনটা হাতে নিল। ফোনের স্ক্রিনে ভেসে উঠল কলিং ফ্রম বাংলাদেশ, সুইট মম। মৃদু হেসে কলটা রিসিভ করলো ইমরেত। গুড মর্নিং সুইটি। গুড মর্নিং। ফ্লাইট কখন? বাংলাদেশে 4 PM ল্যান্ড করব। আজ কতদিন পরে তোকে দেখবো। সারা বছর লন্ডন থাকিস, আমি রিকোয়েস্ট করলে এসে দেখা করে চলে যাস। এইবার আসলে আর যেতে দেব না। মম, ইউ নো ভেরি ওয়েল দ্যাট শুধু তোমার ছোট ছেলের বিয়ের জন্য যাচ্ছি বাংলাদেশ। বিয়ে শেষ হলে আমি লন্ডন ব্যাক করব।
তোর আর আসতে হবে না। কলটা কাটতেই পাশে থেকে মেইলি কণ্ঠে কেউ বলে উঠলো, Imoj, where are you going? I am done for today. Still, I am not satisfied, Imoj. See ya. Bye. ইমরেত গাড়ির চাবি নিয়ে হোটেলের রুম থেকে বেরিয়ে পড়ল। চোখে সানগ্লাসটা লাগিয়ে হাঁটা ধরল। পিছন থেকে কেউ ইমস বলে ডাকলো, তাই ইমরেত দাঁড়িয়ে পিছনে ফিরল। Hey, Nona, what's up? Nothing much. And why are you here? Oh, just for you. Really? Oh, Imoj, please give me some time, no baby. Sure, sweetie. Calm down. I'm gonna spend the whole day with you. Oh, good, really. Yeah, but now I gotta go. See you soon. Bye, baby. ইমরে তাড়াহুড়ো করে হোটেল থেকে বেরিয়ে পড়ল। চাবিতে ক্লিক করে গাড়ির দরজা খুলে বসে পড়ল। কানে ব্লুটুথ গুঁজে কাউকে কল দিয়ে গাড়ি স্টার্ট দিল ইমরেত। Yeah, manager already? Yes, sir. ইমরেত পুরো নাম ইমরাতি লিনোর। বাবা মায়ের আদরের বড় সন্তান। পড়ালেখা, অফিস সব লন্ডন থেকেই করছে ইমরেত। ছোট ভাইয়ের বিয়ের জন্য বাংলাদেশ আসতে হচ্ছে ইমরেতকে। ইন বাংলাদেশ, ইন এয়ারপোর্ট 4 PM। স্যার লাগেজ আমাকে দিন। Take it. By the way, where is my car? ওই তো স্যার। ওকে, তুমি লাগেজ নিয়ে বাসায় আসো। I am going. ইমরেত তার গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। কিছুক্ষণ পর ইমরেতের বেস্ট ফ্রেন্ড আফরাত কল করলো। মুচকি হেসে কলটা রিসিভ করলো ইমরেত। তুই নাকি বাংলাদেশে আসছিস? Calm down, আফরাত। গালি কেন দিচ্ছিস? মাত্র গাড়িতে উঠলাম। বাসায় গিয়ে আমি কল করতাম। বাসায় পৌঁছা, আমি আসছি। ইমরেত কলটা কেটে সেলফোনটা রেখে সামনে তাকিয়েই Oh no, damn man. গাড়িটা ব্রেক করে সাইড করলো ইমরেত। That's why I hate বাংলাদেশ। কোনো রুলস ফলো করে না। রাস্তায় বাচ্চা ছেড়ে আবার বাঁচানো হচ্ছে। রাগে গজগজ করতে করতে গাড়ি থেকে নেমে সামনে গেল ইমরেত। বাচ্চাটাকে এভাবে স্ট্রিটে ছেড়ে দিলে তো অ্যাক্সিডেন্ট করবে। টাইমলি গাড়ি ব্রেক করতে না পারলে কি হতো বুঝতে পারছেন? ইমরেত যখন কথাগুলি বলছিল, মেয়েটি পিছনে মুড়ে পায়ে ভর করে বাচ্চাটাকে দেখছিল কোথাও ব্যথা পেয়েছে কিনা। ইমরেতের আওয়াজ শুনে মেয়েটি উঠে ইমরেতের দিকে ফিরল। ইমরেত শুধু মেয়েটির দিকে তাকিয়েই রইল। ইমরেতের মাইন্ডে লাজুক দুটি চোখ তুলেও আমার দিক তাকালো। অধরে তার হাসির ছোঁয়া আমার হৃদয় ভরিয়ে দিল। কালো ওড়নার আঁচল দিয়ে মুখখানি ছিল অল্প ঢাকা। হলুদ তার গায়ের রং, রেশমি ঘন কোমর পোড়া চুল তার। সাগরের ঢেউয়ের মতো মনের পানিগুলি উথাল পাথাল করছে আমার। মেয়েটি মিষ্টি হাসি দিয়ে বলে উঠল, সরি ভাইয়া, আসলে মেয়েটি হয়তো বা ভুলে রাস্তার মাঝে চলে এসেছে। আমি বুঝিয়ে দিয়েছি, আর এমন করবে না। মেয়েটির আওয়াজে ইমরেতের চেতনা হয়। মেয়েটির দিকে তাকিয়েই মুচকি হেসে বলল, তোমার কিছু হয় না? না তো। গাড়ি ব্রেক করতে না পারলে তো তোমার উপর দিয়ে যেত। বি কেয়ারফুল। জি। মেয়েটি সেই মিষ্টি হাসি দিয়ে চলে যাচ্ছিল। ইমরেত পিছন থেকে ডাক দিল, এই যে পিচ্ছি, শোনো। আমি আর কাউকে কি দেখতে পাচ্ছ? আমি মোটেই পিচ্ছি নই। 17 পেরিয়ে 18-তে এসেছি। তাই? আচ্ছা, নাম কি তোমার? ইসমি রহমান। কোথায় যাবে বলো, আমি ড্রপ করে দিচ্ছি। শিওর? ইয়া। মেইন রোডের পাশে। ওকে, কাম। ইমরেত গাড়ি স্টার্ট দিবে, বাট দেখলো ইসমি সিট বেল্ট লাগায়নি। সিট বেল্ট? উপস, সরি। ইমরেত গাড়ি স্টার্ট দিল। ইসমি বাহিরের দিকে চেয়ে আছে। আকাশের মেঘ জাদুর খেলা খেলছে, আর সেই আকাশ চুপটি করে দেখছে ইসমি। আর ইমরেত মুগ্ধকর চোখে দেখছে ইসমিকে। ইমরেত বলে উঠল, আমার নাম তো জিজ্ঞেস করলে না। মনে ছিল না। তা আপনার নাম কি? এমারেত্তি লিনর। এটা কি নাম ছিল? কেন? আমার দাঁত তো ভেঙে গেছে অলরেডি আপনার নাম উচ্চারণ করতে গিয়ে। আসলে এটা আরবিক নেম,
দাদু আরবিক, তাই শখ করে আরবিক নাম রেখেছেন। বাই দ্য ওয়ে, ছোট করে ইমরেত বা ইমস বলতে পারো। ইমরেত আনকমন নেম, লাইট ইট। তোমার নাম কিন্তু অনেকটা আমার নামের মতো, ইসমি ইমরেত। ওকে ওকে, রাখেন এখানেই। এটা বাসা তোমার? না, এখানে আমি দুটো বাচ্চাকেই পড়াই। ভালো থাকবেন এন্ড ধন্যবাদ লিভ দেওয়ার জন্য। ইমরাত শুধু মেয়েটির দিকে তাকিয়েই ছিল। ইমরাত গাড়ি ঘুরিয়ে বাসায় রওনা দিল। ইসমি বাড়িতে ঢুকতেই একটা বাচ্চা ছেলে বলে উঠল, আপু আপু এত লেট করলে কেন? সরি। ইমরাত তার গাড়ি একটি বিল্ডিং এর গেটে ঢুকালো। দারোয়ান সালাম দিল। পাশের বিল্ডিং এ এবং ইমরাতদের ছাদের থেকে কিছু মেয়ে উকিঝুঁকি দিয়ে দেখছে ইমরাতকে। ইমরাত গাড়ি পার্ক করে লিফট দিয়ে 6 তলায় উঠল। বাড়ির কলিং বেল বাজাতেই একটা মহিলা গেট খুলে দিল আর মুখ ভরা হাসি নিয়ে বলল, বড় বাবা। ইয়া, তো নীলা আন্টি কেমন আছো? জি বাবা, ভালো। পাশের রুম থেকে এক পুচকি মেয়ে 6 বছরের হবে দৌড়িয়ে এসে ইমরাতের কোলে উঠল। আমার বেবি ডল কেমন আছে? ভালো মামা, তুমি? তোমাকে দেখে এখন পুরো ভালো। কি রে আপু, তুই মুখ এমন করে রাখছিস কেন? তো কি করবো? এত রাগ? আরে বড় আপু, মা, ছোট ভাই সবাই দেখি মুখ ফুলিয়ে রেখেছে। তা আমার ড্যাড কোথায়? অফিসে আসতে প্রবলেম হয়নি তোর ভাই? নট অ্যাট অল মম, লিসেন নো। তোর সাথে কথা নেই? অনেক ক্ষুধা পেয়েছে তো। আল্লাহ, এখনো খাসনি তুই? আমার বাবাটা সুখী কি হয়েছে? আয়, আমি খাইয়ে দিচ্ছি। ফ্রেশ হয়ে আসি আমি, তুমি রেডি করো। আর এই যে বড় ভাই, এর আগে প্রেম টেম করে ফেলেছো? এতদিন তোর জন্যই তো বিয়েটা হলো না। মেয়েটা কে? ইমরাতের বড় আপু শিলা বলল, এই তো আমাদের 5 তলায় ভাড়া থাকে, নাম মোহিনী। তাই নাকি? যাচ্ছি তো সন্ধ্যায় দেখতে, তাই না? তোর বাবা আসুক, তুই গিয়ে ফ্রেশ হয়ে নে। ইমরাত সোজা তার রুমে চলে গেল। টি শার্ট খুলছে আর সেই মেয়েটা ইসমির কথা ভাবছে। বারে বারে মেয়েটা মনে উকি দিচ্ছে। আজ যদি তোমার দেখা পাই। হুট করে সেলফোনটা খুঁজতে লাগলো। সোফার থেকে ফোনটা হাতে নিয়ে কাউকে কল করলো। ইয়া, ম্যানেজার? ইয়েস স্যার। একজনের সম্পর্কে ইনফরমেশন প্রয়োজন তাড়াতাড়ি। নাম ইসমি রহমান, মেইন স্ট্রিট রোড এর 2য় বিল্ডিংয়ে, 2টো বাচ্চা পড়ায়। আমার মেয়েটার সম্পর্কে সব তথ্য চাই, মানে A to Z, এভরিথিং। গট ইট? ইয়েস স্যার। ইমরাত তাওয়ালটা নিয়ে ওয়াশরুমে চলে যায়। ইসমি ফ্ল্যাটে এসে দেখে আশেপাশের বিল্ডিং এর মেয়েগুলি তাদের ফ্ল্যাটে উঁকি ঝুঁকি দিচ্ছে। কিছু মেয়ে ইসমিদের বিল্ডিং এর তারা দাঁড়িয়ে কথা বলছে গেটের সামনে। কি হয়েছে তোমাদের? এত হাসি লজ্জা কাকে দেখে দিচ্ছ? আর ওই বিল্ডিং এর মেয়েগুলো উকি দিচ্ছে কেন? ওখান থেকে একটা মেয়ে বলে উঠল, জানিস আজকে লন্ডন থেকে মালিকের বড় ছেলে এসেছে। মাশাআল্লাহ, এত সুন্দর যে সবাই পারছে না এখান থেকে তাকে গিলে খেতে। বাস, তার জন্য তোমরা এইভাবে উকি দিচ্ছিলে? আজি তুই কি বুঝবি, বিধবা বলে কথা। সবাই হেসে ওঠে আর ইসমি মুখটা কালো করে লিফটে উঠে যায়। লিফটে 6 প্রেস করে মুখ মলিন করে ভাবছে, মাঝে মাঝে মনে হয় বসে আছি বালুচরের সাগরের তীরে। বিকেলে গাংচিলরা ফিরে যায় নীরে। সাগরের ঢেউগুলোর মতো হতে পারলে হয়তো পৃথিবীর এত কষ্ট নিতে হতো না আমায়। সারা জীবনের ভালোবাসার দিনগুলিকে বিষিয়ে দিলাম বিধবা হয়ে। কোথায় যাব, কাকে বলবো মনের সব ব্যথার কথা? আর কেউ বা কেন শুনবে এক বিধবা মেয়ের কথা? কথাগুলি মনের গহীন থেকে ভাবছে ইসমি। ফ্ল্যাটে পৌঁছাতেই মুখে বড় করে হাসি এঁকে দিল। তার একাকিত্ব অন্য কাউকে দেখাতে চায় না ইসমি। বাসায় কলিং বেল বাজাচ্ছে, বাট কেউ খুলছে না, তাই বারবার বাজাচ্ছে। আজি কি করছে মা? কখন থেকে কলিং বেল বাজাচ্ছি, উফ। আবার বাঁচতে যাবে তখনই মোহিনী গেট খুলে দেয়। কি করছিলি? কখন থেকে বেল বাজাচ্ছিলাম। মা আর অন্যায় ব্যস্ত, আর বাবা বাজারে। মাহিম গেম খেলছে, আমি গান শুনছিলাম, তাই আর কি। ইসমির রুমে ঢুকে হ্যান্ডব্যাগটা সোফায় রেখে রান্নাঘরে চলে যায় মাকে হেল্প করতে।
ইসমি জানিস মালিকের বড় ছেলে, ও আসবে সন্ধ্যায়, তাই বলছিলাম মোহিনীকে ভালোভাবে সাজিয়ে দিস। আচ্ছা। ইমরেদ বিছানায় উপর হয়ে শুয়ে চোখ বুঝে সেই মেয়েটির কথা ভাবছে। তখনই ফোনটা বেজে ওঠে। ইমরেদ কলটা রিসিভ করলো। ইয়া, এনি ইনফরমেশন? স্যার, আমি আপনাদের বাড়ির বাইরে দাঁড়িয়ে আছি। সামনাসামনি বলাটা বেটার হবে মনে হয়। ওকে, ওয়েট। ইমরেদ তাড়াহুড়ো করে হাফ কোয়ার্টারের জিন্স আর ব্ল্যাক গেঞ্জি হাতে ফোন নিয়ে লিফট দিয়ে নিচে নেমে আসলো। ইমরেদ বাহিরে বের হতেই ম্যানেজার সামনে এসে দাঁড়ায়। সো কি ইনফরমেশন পেলে? স্যার, মেয়েটার নাম ইসমি রহমান, বয়স 17-18 হবে। মেয়েটি কয়েকদিন আগে সেকেন্ড ইয়ারে উঠেছে, এই কলেজে পড়াশোনা করছে। মা বাবা মেয়েটির 7 বছর রেখে মারা যান। তখন থেকে মামামির কাছে বড় হয়েছে। শুনলাম মেয়েটির মামি মেয়েটিকে দেখতে পারতো না, তাই 2 মাস আগে বিয়ে দিয়ে দেয় নিসার নামে ছেলের সাথে। বিয়ে শুনে ইমরেদ থতমত হয়ে গেল কিছু সময়ের জন্য। সে এখনও নিজের কানকে ট্রাস্ট করতে পারছে না। ওই পিচ্ছি মেয়েটি বিবাহিতা? আগে ছিল, এখন না। ক্লিয়ার করো, ড্যাম ইট। স্যার, মেয়েটির বিয়ের দিন তার হাজব্যান্ড নিসান মারা যান। বিয়ের আধ ঘন্টার মধ্যে তার লাশ বাসায় আসে। অ্যাক্সিডেন্ট কেস ছিল। অতিরিক্ত ড্রিঙ্ক করায় নিসানের মা বাবার ছেলেকে শোকে মেয়েটিকে নিজের মেয়ের মতো রেখেছে। এখন মেয়েটি তার শ্বশুরবাড়িতেই থাকে ওনাদের মেয়ে হিসেবে। ইমরেদের মাথায় একটাই কথা, এত ছোট মেয়েটা বিধবা? এত অল্প বয়সে এত বড় বড় ধাক্কা নিয়ে বেঁচে আছে মেয়েটা? জীবনটা বড়ই অদ্ভুত। কেউ সব পায় আর কেউ কিছুই পায় না। কারো জীবন সুখের আর কারো দুঃখের। থাকে কোথায়? স্যার, আপনাদের বিল্ডিংয়ের 5 নম্বর ফ্ল্যাটে। সিরিয়াসলি? ইয়েস স্যার। সবচেয়ে ইম্পর্টেন্ট কথা স্যার, আপনার ছোট ভাই কিমরান স্যারের সাথে মেয়েটি ননদ মোহিনীর বিয়ে হবে শুনলাম। ইমরেদ শুধু বিল্ডিং এর 5 নম্বর ফ্ল্যাটে কিছুক্ষণ চেয়ে থেকে ম্যানেজারকে বলল, থ্যাঙ্কস। স্যার, মেয়েটির ইনফরমেশন কেন নিলেন? হৃদয় আমার ভরে আছে পরম শান্তিতে। একটা খুশির আবেগ ভরে গেছে হৃদয়ে, বুঝলে ম্যানেজার? অ্যান্ড কারণ ও পিচ্ছি বিধবাটাই তোমার ম্যাডাম হবে। স্যার, লন্ডন থেকে পড়াশোনা করে আপনি এত ভালো বাংলা বলতে পারেন? আমার মতো মা থাকলে সবই পারবে। ম্যানেজার বেচারা চুপসে গেল আর ভাবছে, এত বড় লোক বাবার বড় ছেলে কিনা লন্ডন থেকে এসে বাংলাদেশের এক বিধবা মেয়েকে বিয়ে করতে চাচ্ছে। আজই আমি তো সাক্ষী, স্যার এক একদিন এক এক মেয়ের সাথে লিভ টুগেদার করে। তাহলে বিয়ে? নো ওয়ে। মনে হচ্ছে 1 নাইট স্ট্যান্ড করে ছেড়ে দিবে। ইমরাদের কথায় ম্যানেজারের হুঁশ এলো। কি ভাবছেন? বাই দ্য ওয়ে, আবার থ্যাংক ইউ। আচ্ছা, এখন যেতে পারেন। ওকে স্যার, সালাম। ইমরাদ গেট দিয়ে ঢুকবে তখনই সব মেয়েগুলি ইমরাদের দিকে তাকিয়েছে। ইমরাদ আশেপাশে তাকিয়ে সবগুলি মেয়েকে চোখ টিপ মেরে হাই জানালো আর মেয়েগুলি হাত নাড়াচ্ছে। ইমরাদ বলল, ওকে বাই লেডিস, সি এ। মেয়েগুলি মুচকি মুচকি হাসছে। ইমরাদ লিফটে 5-এ ক্লিক করলো। 5 নম্বর ফ্ল্যাটে পৌঁছিয়ে ইসমিদের ফ্ল্যাটে বেল বাজালো। ইমরাদ সাথে সাথে লুকিয়ে পড়লো। ইসমি ওড়না ছাড়া ছিল, তাই ধীরে ধীরে গেট খুলে কাউকে না দেখতে পেয়ে বের হলো। ইমরাদ অবাক চোখে ইসমিকে দেখছে। ইসমি কালো কামিজ পরা ছিল আর হাতে বই ছিল। ইমরাদ বলে উঠল, কুছ বরণ কন্যা। সে মেঘ বরণ তার চুল, নিটোল কালো চুলের মাঝে একটি রঙিন ফুল, হাসিতে তার মুক্ত ঝরে। উফ, আর আমার গলার গান উপচে পড়ে। আসলে মেয়েটি অসম্ভব সুন্দর। পিচ্ছি হলে কি হবে, রূপ আছে বলতে হয়। আর ওড়না ছাড়া তো আরো হট লাগে। আসলে মেয়েটি অসম্ভব সুন্দর। পিচ্ছি হলে কি হবে, রূপ আছে বলতে হয়। আর ওড়না ছাড়া তো আরো হট লাগে। ইসমি আশেপাশে তাকিয়ে দেখলো কেউ নেই, তাই আবার গেট লাগিয়ে দিল। ইমরাদ ব্লাশিং হতে হতে আবার লিফটে উঠে নিজের ফ্ল্যাটে চলে গেল। সন্ধ্যায় ইসমি মোহিনীকে খুবই সুন্দরভাবে সাজায়। আশেপাশের ফ্ল্যাটের সকল মেয়েরা আন্টিরা ইসমিদের বাসায় এসে পড়ে। সবাই বলা বলি করছে কত ভালো কপাল মোহিনীর, এত বড়লোক বাড়ির ছেলের সাথে বিয়ে হতে যাচ্ছে। ইসমির শ্বশুর শাশুড়ি সবাই নতুন পোশাক পরেছে, শুধু ইসমি সকালের কালো ড্রেস পরেই আছে। কারণ ইসমি অনেকটা সুন্দর, আবার সাজলে আরো রূপবতী লাগে, যেটা দেখলে আশেপাশের মানুষ ইসমিকে বাজে কথা বলে। বিধবা মেয়েরা সাজতে পারবে না এমন কথা বার্তা বলে। ইসমি অনেক শখ অন্য মেয়েদের মতো একটু সাজা, ঘোরাঘুরি করা, নতুন কাপড় পরা।
কিন্তু তার কপালে নেই এইগুলি সমাজের জন্য। কলিং বেল বাজছে মানে ছেলেপক্ষরা এসে পড়েছে। ইসমিকে তার মা গেট খুলতে পাঠিয়ে দেয়। ইসমি গেট খুলে ইমরাতের মা, বাবা, বড় আপু কিমরানকে সালাম জানায় আর পিচ্চি বাচ্চাটাকে কোলে তুলে নিল। ইমরাতের বড় আপুর মেয়ে সাফিয়া। আসুন ভেতরে। তো ইসমি, আজ কি রান্না করে খাওয়াবা? ইসমি আপু, ভালো কিছু রেখে খাওয়াতে হবে কিন্তু। আচ্ছা, আমার সাফিয়া মামুনির জন্যই সব রান্না করব। সবাই সোফায় বসে কথা বলছে। ইসমির মা বলে উঠল, তা বেয়ান, আপনার বড় ছেলে কোথায় দেখছি না যে? আন্টি ও বাবার সাথে আসবে। ওই ওই তো এসেছে। ইমরেত ঢুকে সবার সামনে গিয়ে দাঁড়ায়। সবাই ফ্যাট ফ্যাট করে তাকিয়ে আছে ইমরেতের দিকে। বাঙালিদের কাজ যেটা আর কি। ইমরেত সেই একই পোশাক পরে এসেছে, চেঞ্জ করেনি। মেয়েরা ইমরেতকে দেখছে আর মুচকে হাসছে। হাই এভরিওয়ান, হেই, হাই বিউটিফুল লেডিস। সবাই রিপ্লাই দেয় হাই বলে। ইমরাত কিমরানের পাশে বসলো আর মহিলারা বলাবলি করছে, মাশাআল্লাহ, মালিকের ছেলেটা তো প্রিন্সের মতো দেখতে। ইমরেত আশেপাশে ইসমিকে খুঁজতে দেখতে পাচ্ছে না। আপু সাফিয়া কোথায়? ওই তো ইসমি আনছে। ইমরেত পাশে তাকিয়ে দেখলো ইসমি সাফিয়াকে কোলে নিয়ে হাসতে হাসতে রুম থেকে বের হয়ে আসছে। ইমরেত সেই মুখ উজ্জ্বলতার মাতাল করা হাসি দেখছে। ইসমি মুখ উঁচু করে সামনে তাকিয়েই থম। নিমেষে হাসিটা মুখ থেকে হারিয়ে গেছে, সাথে দিয়ে গেছে চিন্তার চামেকে। কারণ তার সামনে সেই ভদ্রলোকটিকে দাঁড়ানো যে তাকে লিফট দিয়েছিল। নিধি তো ক্লিয়ারলি লোকটির নামও মনে নেই। ইসমি যথেষ্ট ভয়ে আছে, কারণটা সহজ। এক বিধবা মেয়ে আগে থেকে একটা ছেলেকে চিনে আবার তার সাথে মিশে, ব্যাপারটা কেউ ভালো বলবে না। তার উপর আশেপাশের আন্টি এবং আরো মেয়েরা এবং লোকজন তো রয়েছেনই। সেখানে যদি ছেলেটি ইসমিকে কিছু জিজ্ঞেস করে বা কথা বলতে চায়, তাই ইসমি চোখ নিচে নামিয়ে ফেলল। আর ইমরেত যদি কোনো কথা তার সাথে না বলতে পারে, তাই সে সাফিয়াকে কোল থেকে নামিয়ে ভিতরে চলে গেল। ইমরেত এখনো ইসমির চলে যাওয়ার পথে তাকিয়ে আছে। ইমরেতের ব্যাপারটা হজম হলো না, কারণ তাকে দেখে সেই স্থান থেকে কোনো মেয়ে চলে যাবে তা কখনো হয়নি। তাও ইমরেত ভ্রুক্ষেপ করলো না। কিমরান আর মোহিনীর বিয়ের তারিখ এবং বিয়েটা কিভাবে হবে তা নিয়ে কথা চলছে। আজ থেকে 14 দিন পর কিমরান আর মোহিনীর বিয়ের তারিখ ঠিক করা হয়েছে। আর বিয়েটা মুসলিম ধর্ম মেনে হবে, কারণ ইমরাতের বাবা তাদের ধর্মের নীতি খুবই ভালোভাবে পালন করেন। ইসমি মোহিনীকে নিয়ে আসে বসার রুমে। কিমরানের পাশেই বসানো হয়েছে মোহিনীকে। অপরূপ লাগছে মোহিনী আর কিমরানকে। দুজন দুজনকে ভালোবেসে কাছে পেতে চলল। সবাই তাদের জুটিকে যথেষ্ট পছন্দ করেছে এবং দুজনকেই দুজনের পাশে বেশ মানিয়েছে। সবাই কথা বলছে, বাট ইমরেত ইসমিকে দেখছে আর ভাবছে, রোজ রোজ স্বপ্ন দেখি আর মন চলে যায় অনেক দূরে, 7 সাগর আর 13 নদী পার হয়ে আমার মনের পাখির কাছে। কিন্তু পাখি তো বুঝতে যাচ্ছে না যে সে কাউকে পাগল করে দিচ্ছে। মনের আয়নায় ইদানিং ভেসে উঠছে একটি মধুর মুখ। সে যে আমার অনেক দিনের চেনা। কাজল কালো ডাগর চোখে অনেক কথা বলতে চায়, কিন্তু বলতে গিয়ে পারে না বলতে। সে যেন বোবা, কথা নাই তার মুখে। সারাদিনের কাজের মাঝে নদীর স্রোতের মতো সময় কাটে। তার যত কষ্ট দুঃখ চেপে রেখেছে নিজের বুকে। আমি যে তাকে বুকে নিতে চাচ্ছি। আসবে কি আমার বুকে? হয়তো আসতে চাইবে না। জড়ো করে আনতে হবে পাগল। আমাকে যেহেতু বানিয়েছে, পাগলামিটাও ওকে সহ্য করতে হবে। ওকেই নিভাতে হবে আমার পাগলামি। ইমরেত একধানে ইসমির দিকে তাকিয়ে ভাবছে কথাগুলি। ব্যাপারটা কেউ লক্ষ্য না করেও মোহিনী লক্ষ্য করেছে। আর মোহিনী বুঝেছে এটা কোনো সাধারণ তাকিয়ে থাকা নয়। মোহিনী কিছুটা বুঝেছে। ইসমি অনেকক্ষণ যাবৎ দেখছে ইমরেত তার দিকে তাকিয়ে আছে। সে না এখান থেকে যেতে পারছে না কিছু বলতে পারছে, তাই চুপচাপ দাঁড়িয়ে সবার কথা শুনছে। ইসমির বাবার কথায় ইমরেতের ঘোর কাটে। তো ইসমি বাবা কি জব করো? আঙ্কেল, লন্ডনে আমাদের বিজনেস আছে, এখানেও আছে, তাই দুটোই আমি চালাই। বাবা আবার চলে যাবে নাকি? তেমনটাই ভেবেছিলাম, বাট এখন ঠিক বলতে পারছি না। কথাটা ইসমির দিকে তাকিয়ে বলল ইমরেত। কথাবার্তা শেষ হলে ইমরেতরা চলে আসে তাদের বাসায়।
আসার সময় অনেকবার ইসমির সাথে কথা বলতে চেয়েছে, বাট ইসমি আর সামনেই আসেনি ইমরেতের। ইমরেত ভাবছে ইসমি কি আমাকে অ্যাভয়েড করার চেষ্টা করছে? নিজে নিজেই অনেক চিন্তা ভাবনা করছে। রাত 12টা বাজতে চললো, ইমরেতের ঘুম আসছে না। বারান্দায় দাঁড়িয়ে ভাবছে ইসমির কথা। এত মেয়ের সাথে লিভ টুগেদার করেছে, সাথে ওয়ান টাইম স্ট্যান্ডও। সব মেয়েগুলো যথেষ্ট রূপবতী ছিল, কাউকেই তার মনে ধরল না। তাহলে ইসমির মধ্যে কি এমন আছে যে ও এক দেখায় পাগল হয়ে যাচ্ছে? ইমরেতের পাগলামিটা শুধুই বাড়ছে, কমার নাম নেই। প্রতিদিন দেখা হচ্ছে, বাট ইসমি ব্যাপারটা এড়িয়ে যায়। ইমরেত ইসমিকে দেখার জন্য 6টায় উঠে পড়ে। এভাবে ইমরেত কখনো এত জলদি ওঠার কথা স্বপ্নেও ভাবে না। একটা কথা আছে না, ভালোবাসা কাঁঠালের আঠা, লাগলে পরে ছাড়ে না। এই কথাটাই ইমরেতের মনে পড়ছে আজ, খুব হাসিও পাচ্ছে। লন্ডন যাওয়ার পর থেকে একাকিত্ব দূর করতে সাদা মেয়েদের সাথে থাকতো ইমরেত। বেশি খারাপ লাগলে অন্ধকার রুমে বসে থাকতো। ইসমিকে দেখার পর থেকে ইমরেতের ঘুম, একাকিত্ব সব দূর হয়ে গেছে। আজ 2 দিন হচ্ছে ইমরেত ইসমিকে দেখেছে, চিনেছে। বারান্দায় দাঁড়িয়ে স্পষ্ট দেখতে পাচ্ছে ইসমিকে, কলেজ ড্রেস পরে কাঁধে ব্যাগ নিয়ে বাচ্চাদের মতো দৌড়িয়ে বাস ধরতে। বাসটা এখনো দাঁড়িয়ে, হয়তো আরো যাত্রী নিবে। ইসমি জানালার পাশে বসে কানে হেডফোন গুঁজে দিয়ে ঘুমিয়ে পড়লো। আর তা দাঁড়িয়ে দেখছে ইমরেত। স্পষ্ট দেখতে না পেলেও কল্পনা করতে পারছে। আবার ঠিক 1টার দিকে ইসমি সেম বাস থেকে কলেজ ড্রেস পরে নামছে। তা বারান্দায় দাঁড়িয়ে মুচকি হেসে দেখছে ইমরেত। ইসমি বাস থেকে নেমে হঠাৎই উপরে তাকালে ইমরেতকে দেখতে পায়, তার দিকেই তাকিয়ে হাসছে। ইসমিও মুচকি হাসি দিল। ইমরেত ইসমির এই মুচকি হাসিটা বড্ড পছন্দ করে, বাট ইসমি কথা বলতে চায় না ইমরেতের সাথে, কারণ সে কোনো রকম বাজে মন্তব্যই শুনতে চায় না সমাজ থেকে। আর তা ইমরেতকে বলে দিয়েছে ইসমি। ইমরেত কিছু বলছে না বা করছে না, কারণ তার একটাই, ইসমি যথেষ্ট ছোট, ঠিকভাবে জানেও না 18 হয়েছে কিনা। ইসমির মা বলেছে 17। ইমরেতের বয়স 25+, তার মানে অনেকটা বড় সে ইসমির থেকে। আবার এভাবে ইসমি ইমরেতকে বড় ভাইয়া আর কিমরানকে ছোট ভাইয়া ডাকে, তাই ইমরেত কিছু বলতে পারছে না। বাট ইসমি তো জানে না ইমরেত তাকে ভালোবেসেছে, আর যে তাকে ভালোবেসেছে সে তাকে পাওয়ার জন্য সমাজ না, পুরো পৃথিবীকে নড়ি দিতে দুবার ভাববে না। সকালে কখন থেকে ফোনটা বেজেই চলছে, কিন্তু ইমরেত মুখের উপর বালিশ গুঁজে উপর হয়ে শুয়ে পড়ল। এক রুম থেকে অন্য রুমে ইমরেতের ফোনের আওয়াজ চলে যাচ্ছে। ফোনটা কেউ রিসিভ করছে না, তাও লাগাতার বেজেই চলেছে। ইমরেতের বড় আপু শিলা রাগে গজগজ করতে করতে ইমরেতের রুমে আসলো। বাহ, নিজের প্রবলেম হচ্ছে ফোনের আওয়াজে, তাই কানে বালিশ গুঁজেছে। আর আমাদের কি প্রবলেম হচ্ছে না? একই রঙই। ইমরেতের দিকে এগিয়ে যাচ্ছিল, তখনই আবার ফোনটা বেজে উঠলো। শিলা ফোনের স্ক্রিনে না দেখেই রিসিভ করলো। রিসিভ করতে কেউ বলে উঠলো, এবি কি হয়েছে তোমার? 3 দিন ধরে কল করছি, তুমি কল কেন ধরছো না? আমি তোমাকে অনেক মিস করছি। শিলা স্ক্রিনে তাকিয়ে দেখলো নোনা নামে কেউ কল করেছে। কলটা কেটে দিল। কল হিস্ট্রি চেক করে শিলা হতভাগ। আরো অনেকগুলি নাম, বেবি, এমন আরো। আবারও কল করছে, বাট এখন লেখা লিলি। শিলার মাথা ঘোরার মতো অবস্থা। ফোনটা কেটে পাশের টেবিল থেকে 1 গ্লাস পানি সোজা ইমরেতের গায়ে ঢেলে দিল। কে কে কে? উফ, আপু তুই? শিলা ইমরেতের কান ধরে ফোন দেখিয়ে বলে উঠলো, এইগুলি কি? জাস্ট ফান আপি, সো চিল। আর বেশি বকবক না করে কফি পাঠা, ঘুমের বাস তো দিলি। তোকে তো আমি পরে দেখছি। ইমরেত ফ্রেশ হয়ে কফি নিয়ে বারান্দায় দাঁড়িয়ে নিচে তাকাতেই দেখে ইসমি দাঁড়িয়ে। একটু মুচকি হেসে ইসমির দিকে তাকিয়ে আছে। তোমার ওই অদ্ভুত চাহনি পাগল করে আমায়, নেশা লাগিয়ে গায়ে শিহরণ দিয়ে যায়। ইসমি আনমনে দাঁড়িয়ে দূর আকাশে সকালের পাখির আনাগোনা দেখছে, আর ইমরেত তার ভাবনায়। সব স্বপ্ন কেটেছি আমি তোমার জন্য, আমার এই মনের তাজমহলে। ইসমির মা ডাকাতে ইসমির রুমে চলে যায়, আর ইমরেত আকাশে তাকিয়ে নিজের মায়াপরীর ভাবনায় বিভোর হয়ে যায়। তোমাকে আমি পেতে চাই আমার মতো করে, যেমন সাগরের নীল ঢেউ খুঁজে নিয়েছে তার মতো করে। ইমরেত কফি খেতে খেতে ড্রয়িং রুমে গিয়ে দেখে তার বাবা নিউজ পেপার পড়ছে। গুড মর্নিং ড্যাড। গুড মর্নিং।
রেডি হয়ে নাও, একটা স্পেশাল মিটিং আছে। ইয়া। আজ সারাটা দিন ইসমির খুবই বাজে গেছে। কলেজের ছেলেগুলি টাচ করতে চেয়েছিল, তার উপর নোংরা ল্যাঙ্গুয়েজ। ইসমি বাসায় ফিরে অনেকটা সময় কাঁদে। জীবনে কিছুই পেল না মেয়েটা। যেই বয়সে মা বাবার সাথে খেলে পার করার কথা, সেই বয়সটা সে বিধবা শুনে কাটাচ্ছে। আর পারছে না এই কঠোর পৃথিবীতে বেঁচে থাকতে। কেন অন্যদের মতো একটা সুন্দর জীবন পেল না সে? ইসমির সব সময় নিজেকে একা একা লাগে। তার মা বাবার কথা অনেক মনে পড়ছে আজ। বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে ভাবছে ইসমি। মা বাবা, তোমরা আমাকে ছেড়ে ভালো আছো তাই না? কিন্তু আমি যে ভালো নেই। জীবনে বেঁচে থাকার কোনো মানে তো আমি দেখছি না। আর যে পারছি না, তোমাদের কাছে নিয়ে যাও না মা। জানো, সবাই বলে আমি এতিম, বাজে, বিধবা। আমার জন্যই নাকি তোমরা চলে গেছো, আমার কারণেই নাকি আমি বিধবা। সত্যি কি তাই মা? সবাই আমাকে খারাপ, বাজে বলে। আমি তো খারাপ না, কারোর খারাপও চাই না। তাও কেন তোমাদের রাজকন্যা হয়ে জীবনটা কাটাতে পারলাম না? কেন বাবার প্রিন্সেস হতে পারলাম না? আমি খারাপ, তাই কেউ নেই আমার। চোখের পানি বেয়ে পড়ছে। এগুলি বলতে বলতে আর কাঁদতে কাঁদতে সেখানেই দেয়ালে হেলান দিয়ে ঘুমিয়ে পড়ে। ইসমি সেই যে ঘুমিয়েছে, এখনো ওঠার নাম নেই। রাত 1টা বাজতে চলল। কখন থেকে তুমুল বৃষ্টি হচ্ছে। ইসমি ধীরে ধীরে ঘুম ভাঙল। বৃষ্টি দেখে নিজেই হেসে দিল। বৃষ্টি কম বেশি সবারই পছন্দ, আর ইসমির তো মনটাও খারাপ। বৃষ্টিতে ভিজলে মন অনেকটা হালকা লাগতো। এখন 1টার বেশি বাজছে, সবাই ঘুমিয়ে বিভোর, কেউ জেগে নেই। বৃষ্টিতে ভিজলে প্রবলেম কি? কেউ দেখতেও পাবে না। ইসমি সময় নষ্ট না করে ধীরে ধীরে দরজা খুলে আবার লক করে ছাদে চলে যায়। নিজেই 3-4টা লাফ মেরে ভিজতে লাগলো। ইসমির হাসি যেন মুখ থেকে যাচ্ছেই না। আকাশের উপর মুখ করে চোখ দুটি বন্ধ করে দাঁড়িয়ে আছে। এত দুঃখ সব মনে হচ্ছে বৃষ্টির পানির সাথে মিলিয়ে যাচ্ছে। ইমরেদ কখন থেকে ল্যাপটপে কাজ করছে। হঠাৎ আশেপাশে হাত দিয়ে ফোন খুঁজছে, বাট পাচ্ছে না। কই রাখলাম? এখানেই তো ছিল। কিছুক্ষণ খুঁজে মনে পড়লো সাফিয়ার সাথে ছাদে খেলছিল ইভিনিং এর সময়। হয়তো ছাদেই, এখন না সকালে গিয়ে আনবো। বাট বৃষ্টি পড়ছে, আমি তো সাইডে রেখেছিলাম, যদি ভিজে যায়। ইমরেদ কিছু না ভেবে উঠে দরজা খুলে উপরে গেল। গিয়ে ছাদের দরজা খুলতে ঠান্ডা বাতাস আর ছিটে ছিটে পানি ইমরেদের গায়ে শিহরণ দিয়ে গেল। ইমরেদ নিজেকে গুটিয়ে বলে উঠল, শীত চলে আসছে। সাইড দিয়ে গিয়ে ফোনটা হাতে নিয়ে দেখলো 34টা কল, আর ফোনটা এখনো বেঁচে আছে। ইমরেদ ফোনটা নিয়ে হাঁটা ধরলো। তখনই নুপুরের আওয়াজ আসলো অন্য পাশ থেকে। এত রাত্রে ছাদে কে আসবে? ইমরেদ একটু উকি দিতেই আশেপাশের আবছা আলোতে দেখতে পেল ইসমিকে, সম্পূর্ণ ভেজা শরীরে, কালো জামা পরে পেঁচানো, আকাশের দিক মুখ করে দাঁড়িয়ে আছে। ইসমির গায়ে থেকে পানিগুলি টপ টপ করে নিচে পড়ছে আর এক অদ্ভুত আওয়াজ করছে। ইমরেদের মনে ঝড় বইছে, তুমুল ঝড়। না পারছে চলে যেতে, না পারছে কাছে যেতে। ইমরেদ সাথে সাথে নিজের হাত দুটি মুঠ করে মুখ খিচে চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিল। ইমরেদ নিজে নিজেই বলে উঠল, রেড কন্ট্রোল, তুই কিছুই দেখিসনি। গুড, পা ব্যাক কর। কিন্তু ইমরেদ সেখান থেকে এক পাও ব্যাক করতে পারছে না, বরং মুগ্ধকর চাহনিতে দেখছে ইসমিকে। সে যে পারছে না নিজেকে কন্ট্রোল করতে। ইমরেদ না চাওয়া সত্ত্বেও 1 পা 2 পা করে এগিয়ে যাচ্ছে ইসমির দিকে। ইসমির পিছনে গিয়ে দাঁড়িয়ে দেখছে ইসমিকে। ইসমি কারো ভারী নিঃশ্বাস টের পেয়ে পিছনে তাকিয়ে এক ধরনের ভয় পেয়ে যায়। চোখগুলি বড় বড় করে কিছুক্ষণ তাকিয়ে থাকে। ইমরেদ নিজের হাতের মুষ্টি শক্ত করে ধরে নিজেকে সান্ত্বনা দিচ্ছে। ইসমি নিজেকে একবার দেখে শরম পেয়ে যায়, তাই কিছু না বলে ইমরেদের সামনে থেকে সরে যায়। প্রচন্ড জোরে বৃষ্টি বইছে, সাথে ঠান্ডা বাতাস, আর তার সাথে ইমরেদের মনে ঝড়। সেই ঝড় ইসমিকে কাছে পেতে চাইছে। এই ঝড় শুধু ইসমি থামাতে পারবে। ইসমি পা বাড়িয়ে সরে যায়, দরজা টপকিয়ে যাবে, তখনই হাতে টান অনুভব করে। ইসমির মনে এক ধরনের ধূপ করে ওঠে। কোনো পুরুষ প্রথম তাকে স্পর্শ করেছে, তার হাত ধরেছে, যেটাতে ইসমির সম্পূর্ণ শরীরে এক ঠান্ডা বাতাস বয়ে গেল। ইসমি পা বাড়িয়ে সরে যায়, দরজা টপকিয়ে যাবে, তখনই হাতের টান অনুভব করে।
ইসমির মনে এক ধরনের থুপ করে ওঠে। কোনো পুরুষ প্রথম তাকে স্পর্শ করেছে, তার হাত ধরেছে, যেটাতে ইসমির সম্পূর্ণ শরীরে এক ঠান্ডা বাতাস বয়ে গেল। ইসমির ঘুরে দেখার সাহসটাও পাচ্ছে না। ইসমি পিছনে না ঘুরেই নিজের হাত টানতে থাকে, আর ইমরেত আরো শক্ত করে ধরে নিজের দিক আনে। ইসমি যতই কাছে যাচ্ছে ইমরেতের, ততই তার বুক ধুকধুক করছে। এইবার ইমরেত একটু জোরেই টান দিয়ে নিজের সামনে দাঁড় করায়। ইসমি ভয় ও লজ্জাতে চোখ দুটো নিচে করে ফেলে, আর ইমরেত নেশা ঘোরা চোখে ইসমিকে দেখছে। ইসমি নিচে তাকিয়েই বলল, বড় ভাই, ভাইয়া হাতটা ছাড়ুন প্লিজ। ইমরেত কথাটা শুনে হাতটা ছেড়ে দিল। ইসমি সরে যাবে তার আগে ইমরেত তার হাতটা ইসমির কোমরে হালকা করে রাখলো। ইসমি বড় বড় চোখ করে ইমরেতের দিকে তাকালো। ইমরেত ইসমির অবাক চাহনি দেখে কোমর ধরে আরেকটু টান দিল। ইসমি ইমরেতের শরীরের সাথে লাগার আগে নিজের দুই হাত ইমরেতের পেটে রাখে, নিজেকে ইমরেতের সাথে মিশানোর থেকে। ইমরেত ইসমিকে দেখতে ব্যস্ত। ইসমির মেঘবরণ চুলে টিপ টিপ বৃষ্টির পানি পড়ছে, আর সেই বৃষ্টির পানি ইসমির সারা শরীর বেয়ে নিচে পড়ে অদ্ভুত শব্দ করছে। ইসমির পুরো শরীর কাঁপছে, ঠোঁট, চোখ, গোলাপি ঠোঁট দুটি বেশি শিহরিত হয়ে কাঁপছে। ইমরেত ইসমির হাত দুটি নিজের এক হাতে নিয়ে পিঠে ঠেকিয়ে নিজের সাথে মিশিয়ে নিল। ইসমির চোখ বুজে কেঁপে খিচে দাঁড়িয়ে আছে। ইসমি কি করবে তা সে জানে না, কারণ এই অনুভূতির সাথে তার আজ প্রথম পরিচয়। ইসমি চিল্লান দিবে নাকি ইমরেতকে ধাক্কা দিবে, তার কিছুই ইসমির মাথায় আসছে না। বুক ফেটে আওয়াজ করতে ইচ্ছে করছে, কিন্তু পারছে না, কোনো আওয়াজই আসছে না গলা দিয়ে। ইমরেত ধীরে ধীরে কোমরটা স্লাইড করলো, আর ইসমি কেঁপে ইমরেতের হাত খামচে ধরে। ইমরেতের হাত ক্রমশ শুধু উপরে যাচ্ছে ইসমির পেটের সামনে। ইমরেতের হাত থামে। ইসমি আর সইতে পারছে না এই অনুভূতি। হঠাৎ এমন অনুভূতি ইসমি নিতে পারছে না। ইসমি চোখ ধীরে ধীরে খুলে দেখলো ইমরেত তার দিকে তাকিয়ে আছে। ইসমি চোখ নামিয়ে বলল, কি করছেন? ইমরেত আনসার না দিয়ে ইসমিকে আরো নিজের সাথে মিশিয়ে নেয়। এতটুকু ফাঁক নেই দুজনের মধ্যে। ইমরেত নিজের মুখটা ধীরে ধীরে ইসমির কানের কাছে নিয়ে বলে, আই লাভ ইউ ইসমি। ইসমির বোঝা চোখ দুটি আপনা আপনি গলে গেল। সে এইমাত্র কি শুনলো? ইমরেত তাকে ভালোবাসে। এটাও কি সম্ভব? একজন লন্ডন বড় হওয়া ছেলে এক বিধবা মেয়েকে প্রপোজ করছে, নাকি সে জানে যে ইসমি বিবাহিতা হয়েও বিধবা? ইমরেত ইসমির কথার উত্তর না পেয়ে আবার বলল, আই রিয়েলি ডু, আই ট্রুলি লাভ ইউ। ইসমি ধাক্কা দিয়ে ইমরেতকে সরিয়ে দেয়। ইসমির দৌড় দিতে নিলে ইমরেত ইসমির হাত ধরে ফেলে। ইমরেত ইসমির দিক আগায়, আর ইসমি পিছনে। ইমরেত বলল, আমি রিপ্লাই এখনই যাচ্ছি না ইসমি। তুমি তো আর আমার মতো ফিল করো না, বাট আমি জানি ধীরে ধীরে তুমিও সেম ফিল করবে যা আমি তোমার জন্য করি। ইসমি ইমরেতের চোখে হারিয়ে যাচ্ছে। কি যেন তার চোখে আছে যা ইসমিকে এক আলাদা অনুভূতি দিচ্ছে। ইমরেত নিজের হাত দিয়ে ইসমির দুই হাত আলতো করে ধরলো। ইসমি, আমি তোমাকে অনেকটা ভালোবেসে ফেলেছি, যেই ভালোবাসাটা দিন দিন ক্রমশ বেড়েই চলেছে। ইসমি কি বলবে সে জানে না, শুধু সে ইমরেতের চোখের দিকে তাকিয়ে আছে। সে চোখ ফিরাতে পারছে না। ইমরেত যে এতটা সুন্দর তা আজ প্রমাণ তার সামনে। ছোট চুল পেয়ে বৃষ্টির পানি এসে ইমরেতের মুখে ছিটিয়ে যাচ্ছে। সাদা চেহারায় লাল লাল ভাব আসছে, হয়তোবা কেঁদেই দেবে ইমরেত। ইমরেত আবারও বলল, দেখো, আই নো দ্যাট আমি খারাপ, আমি তোমার যোগ্য না, বাট কি করব বলো? আমি যে তোমায় ভালোবেসেই চলেছি। এই মনকে কিভাবে বোঝাবো? আজ 3 দিন ধরে নিজেকে কন্ট্রোল করে রেখেছি, আজ আর পারলাম না। জানি তুমি আমার থেকে যথেষ্ট ছোট, বাট এই মনকে কি বলবো? ইসমি ইমরেতের কথায় এক ঘোরে চলে যাচ্ছে। ইমরেত ইসমির হাত ছেড়ে দিয়ে আলতো করে কপালে চুমু খায়। ইসমি কেঁপে জামাটা দুই হাত দিয়ে খামচে ধরে। ইমরেত আবারও ইসমির কাপা হাত দুটি নিজের হাতে নিয়ে বলল, তুমি চিন্তা করো না, আমি এখন কোনো অহেতুক কাজ তোমার সাথে করব না। তুমি কেমন এবং কি পছন্দ করো সে অনুযায়ী তোমায় ট্রিট করব। আই নো আই এম ব্যাড, বাট আই প্রমিসড তুমি আমার লাইফে এলে আমি টোটালি চেঞ্জ হয়ে যাব। গড প্রমিস ইসমি।
ইসমি শুধু অবাক হয়ে ইমরাতের কথা শুনছে, কারণ ইমরাতের এক একটা কথা ইসমির মনে গিয়ে বাড়ি খাচ্ছে আর আলাদা ভালো লাগার অনুভূতি দিচ্ছে। ইসমি না চাইতেও কেঁদে ফেলে, তার চোখ দিয়ে পানি ঝরছে। ইমরাত বৃষ্টির পানি আর ইসমির চোখের পানি দুটি আলাদা করে ধরে ফেলেছে। ইসমি কাঁদছে। ইমরাত সাথে সাথে ইসমির থেকে একটু দূরে দাঁড়িয়ে ইসমির হাত ছেড়ে দিয়ে বলল, ইসমি, তুমি না চাইলে আমি তোমাকে টাচ করব না, নেভার, গড প্রমিসড, বাট প্লিজ কেঁদো না। ইসমি লাল চোখ ইমরাতের চোখে রেখে কাঁদতে কাঁদতে বলল, কেন ভালোবাসেন আমায়? আপনি কি জানেন না যে আমি কি বা কে? জানলে কখনো আমায় ভালোবাসার কথা বলতে পারতেন না। আমি যে কারোর ভালোবাসা ডিজার্ভ করি না। ইমরাত কথাগুলি শুনে ইসমিকে টেনে নিজের বুকে নিয়ে নেয়। ইসমি চোখ বন্ধ করে ইমরাতের বুকের ঠুকঠুক আওয়াজগুলি শুনতে পাচ্ছে, যা ধীরে ধীরে বেশি বিট করছে। ইমরাত বলে উঠল, আমি কিছু জানতে চাই না, শুনতে চাই না, বুঝতে চাই না। আমি শুধু তোমায় চাই, তোমায় নিজের করে পেতে চাই, তোমার ভালোবাসা পেতে চাই, তোমার সব কষ্ট আমার ভালোবাসা দিয়ে মুছে দিতে চাই। ইসমি, আমি তোমাকে অনেক ভালোবাসি, এতটাই যে আমি এখন তোমার কথা ছাড়া কারো কথা ভাবতেই পারি না। আমি জানি তুমি আমায় ভালোবাসো না, বাট আমি কনফিডেন্টলি বলতে পারবো তুমিও আমায় ভালোবাসবে। ইসমি চোখ বুঝে ইমরাতের বুকের ধুকধুক আওয়াজ শুনছে, আর ইমরাতের কথাগুলি ইসমির এক আলাদা ভালো লাগা এবং অজানা অনুভূতি দিচ্ছে। সে এমন কথাগুলি কখনো আগে শুনেনি। ইমরাত ইসমিকে ছেড়ে ইসমির সামনে দাঁড়িয়ে বলল, কিছু তো বলো ইসমি। ইসমি না চাওয়া সত্ত্বেও এক আলাদা অনুভূতি লাগছে, যা সে নিজেও জানে না। ইসমি আচমকাই বলল, আমি চেষ্টা করব। কথাটা বলে নিজের মুখ নিজে চেপে ধরলো। আর ইমরাতের মুখে বিশ্বজয়ের হাসি। ইমরাত কখনো কল্পনাই করেনি যে ইসমি তাকে মেনে নেওয়ার চেষ্টা করবে। ইমরাত সাথে সাথেই ইসমিকে হালকা করে জড়িয়ে ধরে। ইসমিকে ছেড়ে বলল, ঠান্ডা লেগে যাবে, অনেকক্ষণ যাবৎ ভিজছ, বাসায় গিয়ে চেঞ্জ করে নাও। ইসমি নিচে তাকিয়ে মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। ইমরাত ইসমির এক হাত ধরে নিচে নেমে আসলো, আর ইসমি আর চোখে ইমরাতকে দেখছে। হাফ প্যান্ট পরে আছে ইমরাত, সাথে হাতা কাটা গেঞ্জি। ইসমির কেমন এক আলাদা ফিলিংস হচ্ছে, এক আলাদা অনুভূতি হচ্ছে। ইমরাত ইসমিকে লিফটে উঠিয়ে দিয়ে নিজেও উঠলো। ইসমি অবাক চোখে তাকালো ইমরাতের দিকে। ইমরাত মুচকি হাসি দিল, আর ইসমির বুকটা থক করে উঠলো। লিফট 5 তলায় থেমে গেল। ইসমি ফ্ল্যাট থেকে বেরিয়ে এলো। ইমরাত বলে উঠলো, ফোন নাম্বারটা বলো। ইসমি মাথা নিচু করে নাম্বারটা বলে দিল। ইমরাত মুচকি হেসে বলল। ইসমি মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। ইসমি গেটের সামনে গিয়ে তাকিয়ে দেখে ইমরাত এখনো দাঁড়িয়ে। ইমরাত মাথা নাড়িয়ে ভিতর যেতে বলল। ইমরাত হাসি দিয়ে নিজের ফ্ল্যাটে এসে খুশিতে পারছে না নাচতে। সে এত পরিমাণ খুশি যে কি করবে বুঝেই পাচ্ছে না। ফ্রেশ হয়ে নিল। ফ্রেশ হয়ে ইসমির কথা ভাবছে। ইসমি রুমে ঢুকে দুটো বড় নিঃশ্বাস নিল। তার মানে কেউ ওঠেনি। ইসমি ধীর পায়ে নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে জোরে একটা নিঃশ্বাস নিল। কেমন এক ভালো লাগা কাজ করছে। হয়তো কেউ তার কেয়ার নিচ্ছে বা ভালোবাসার মানুষ পেয়েছে তাই। ইসমি নিজের অজান্তেই মুচকি হাসলো। হেসে ওয়াশরুমে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে বের হলো। তখনই ফোনটা বেজে উঠলো। ইসমি ফোনটা নিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল। কি করবে, ধরবে না। উফ, দ্বিধায় ভুগছে ইসমি। কলটা কেটে গেল। আবারও কল এসেছে। এইবার সাহস নিয়ে রিসিভ করলো, আর ইমরাতের মধুর কণ্ঠ ভেসে আসলো। ইসমি কানে ফোন গুজিয়ে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে। সে জানেই না কি বলতে হবে বা কি করতে হবে। নার্ভাস? হুম। তাহলে কথা বলছো না যে? আচ্ছা, ফ্রেশ হয়েছো? হুম। ডিনার? আচ্ছা, হোয়াটসঅ্যাপ আছে? ওটা কি? গড, ওকে লিসেন, প্লে স্টোর অ্যাপে গিয়ে হোয়াটসঅ্যাপে লিখে সার্চ করে ইনস্টল করে চালু করে আমাকে একটা মেসেজ দিও। কেন? আগে করো, দেন বলছি। আচ্ছা। অনুসারে প্লে স্টোর থেকে হোয়াটসঅ্যাপ ইনস্টল করে ওপেন করে নিল। ওপেন করতেই ইমরাত ভিডিও কল দিল। ইসমি কলটা রিসিভ করতেই ইমরাতকে দেখতে পেল। বিছানায় বালিশ চড়িয়ে ফোনের স্ক্রিনে সেই পাগল করার মতো হাসি দিচ্ছে। ইমরাত বলে উঠল,
ফোনটা এখানে সেট করে রেখে খাবার নিয়ে আসো। আসলে আমার ক্ষুধা পাচ্ছে না। আমি কি শুনতে চেয়েছি আমি খাবার আনতে বলেছি? ইসমিও বাধ্য মেয়ের মতো খাবার আনলো। ইমরাত মুচকি হেসে বলল, নাও, খেয়ে নাও। ইসমি তার মনের সাথে নানান যুদ্ধ করে বলে ফেলল, আপনি খেয়েছেন? না। তাহলে আপনিও খেয়ে নিন। কথাটা শুনে ইমরাতের মনে বিশ্বজয়ের হাসি। সে তো এটাই চাইছিল যে ইসমি সেজে তাকে জিজ্ঞেস করুক। ইমরাত বলল, আচ্ছা তুমি খাও, আর পুরো খাবার শেষ করো, আমি খেয়ে আসছি। ইসমি, ডু ইউ নো আমি তোমার এই মুচকি হাসিটা অসম্ভব পছন্দ করি। ইসমিও ভাবছে যে সেও তো ইমরাতের হাসি দেওয়াটা প্রচন্ড পছন্দ করে, বাট সে এখনো শখে আছে। সব স্বপ্ন মনে হচ্ছে। ইমরাত আবারও বলল, আচ্ছা খেয়ে নাও। কলটা কেটে গেল। ইসমি খাচ্ছে আর নিজের অজান্তেই হাসছে। ইসমির এক ভালো লাগা কাজ করছে, যেটা কেউ কখনো করেনি সেটাই ও করলো। ইসমিকে রাতে কেউ খাওয়াতে পারে না, আর ইমরাতের একটা কথাতেই সে খেয়ে নিল। নিজে নিজেই হেসে দিচ্ছে বারবার। ইসমি খাবারটা খেয়ে নিল। প্লেট রেখে এসে দেখে ইমরাত 3 বার কল দিয়েছে। আবারও বাজতেই রিসিভ করে নিল। খাওয়া হয়েছে? আপনার? তো কাল কলেজ আছে তো, তাই না? আচ্ছা শোনো, তোমাকে বাসে করে যেতে হবে না, ওকে? আমি নিয়ে যাব, আমি নিয়ে আসব। আর প্লিজ ছেলেদের কাছ থেকে 100 হাত দূরে থাকবা। কেউ কিছু বললে ফার্স্টলি আমায় বলবা, গট ইট? এত অনুভূতি কোথায় রাখবে ইসমি? সে যে শুধু অবাক হচ্ছে। না, আমি বাসে যেতে পারবো, আমার প্রবলেম হয় না। আমি তো তোমার মতামত চাইনি, আমি শুধু যা বলেছি তা মানবে। জি, বলছিলাম যে আজান দিচ্ছে। তো তোমার কি ঘুমে ধরেছে? না, মানে নামাজ পড়তে হবে তো। নামাজ পড়বে? আচ্ছা আমি রাখছি, তুমি নামাজ কমপ্লিট করে কল দিও। জি, একটা কথা বলি। ইয়া সুইটি বলো। সুইটি শুনে ইসমির বুকে ধুক করে উঠল। সুইটি কেমন টান আর অদ্ভুত ভাবে বলল ইমরাত। ব্যাপারটা ইসমির অসম্ভব ভালো লেগেছে। ইসমি বলল, আপনিও নামাজ পড়তে পারেন, আজান তো দিয়ে দিয়েছে। আসলে আচ্ছা যাচ্ছি, আমি নামাজ পড়ে এসে কল করব, ওকে? ইমরাত উঠে পড়ল। ওর অনেক বছর ধরে নামাজ কালাম আল্লাহর নাম নেওয়াই হয়নি। লন্ডনে গিয়ে সব ছেড়ে দিয়েছিল, বাট সে ইসমির কথা ফেলতে পারবে না। তাই মসজিদে যাওয়ার জন্য কাপড় পরে পবিত্র হয়ে টুপি পরে বাহিরে বের হয়ে দেখে তার বাবা মসজিদ যাওয়ার জন্য বের হবে। ইমরাতের বাবা ইমরাতকে দেখে একটা বড় লেভেলের শক খেলো। ইমরাতের বাবা বলল, ইসমি বাবা, এত সকালে তুই এভাবে? আমি ড্রিম দেখছি না তো? না বাবা, চলো নামাজ আদায় করে আসি। ইমরাতের বাবা একটা বড় হাসি দিল আর ছেলের মাথায় হাত বুলিয়ে দিল। ইসমি নামাজ আদায় করে তার মা বাবাকে উঠিয়ে দিল, দেন নিজে কিচেনে চলে গেল। ফোনটা সাথে নিয়ে এসেছে, জানি ইমরাত কল করবে। ভাবতে ভাবতেই ইমরাত কল দিয়ে ফেললো। বাবা মসজিদে গেছে আর মা নামাজ পড়ছে, তাই কৌশলে ফোনটা রিসিভ করলো ইসমি। নামাজ পড়েছো? আচ্ছা এখন একটু ঘুমিয়ে নাও। না, আসলে ব্রেকফাস্ট রান্নাও করতে হবে, ঘরের অনেক কাজ আছে। তুমি এখন কাজ করবে? আচ্ছা আমাদের বাড়িতে একটা আন্টি আছে, ওনাকে আমি পাঠিয়ে দিচ্ছি, উনি সব করে দিয়ে আসবে। তুমি শুয়ে পড়ো গিয়ে। ইসমির মুখে একটা মুচকি হাসি আসলো। ইসমি বলল, আমার রাতে ভালো লাগে তো। তাই? আচ্ছা শোনো, কলেজ করে বাসায় গিয়ে রেডি হয়ে নিবা, আমরা লং ড্রাইভে যাব। কি আমরা বলতে? তুমি, আমি, ইমরান আর মোহিনী। ইসমির মুখটা ছোট হয়ে যায়। মোহিনী আর ইমরান ভাইয়া তাহলে সে কিভাবে যাবে? আর ব্যাপারটা খারাপ দেখাবে। ইমরাত আওয়াজ না পেয়ে বলে উঠল, তুমি টেনশন নিও না, আমি সব ম্যানেজ করব, তুমি শুধু সুন্দরভাবে রেডি হয়ে থাকবা। আচ্ছা, আমার জন্য তোমার হাতের রান্নার খাবার আনতে ভুলো না কিন্তু। তাই কি খাবেন? সত্যি বলবো? সত্যি। বিরিয়ানি ইজ মাই ফেভারিট। আচ্ছা। সুইটি, এত কাজ করলে তো অসুস্থ হয়ে পড়বা। ওয়েট, আমি ব্যবস্থা করছি, তোমার আর কাজ করতে হবে না। আচ্ছা রাখছি, টেক কেয়ার,
আর কলেজ যাওয়ার আগে কল দিও। হুম। ইমরাত কলটা কেটে দিয়ে বালিশের মুখ গুজে 3-4 ঘন্টা আগে ঘটে যাওয়া ঘটনা মনে করছে। ইসমিকে জড়িয়ে ধরা, কপালে কিস করা, ওকে মনের কথা বলা, ইমরাতের কেমন যেন নতুন জীবন পেল এমন মনে হচ্ছে। ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লো। ইসমি রান্না বান্না করে বাবাকে অফিস পাঠিয়ে দিল। মোহিনী আগেই কলেজে চলে গেছে। ইসমি সব কাজ শেষ করে একটু দেরি করে বের হয়। ইসমি ব্যাগ কাঁধে নিয়ে বাসের জন্য দাঁড়িয়ে আছে। হঠাৎ হোয়াইট কালারের একটা গাড়ি সামনে দাঁড়ালো। গাড়ির দরজা খুলে দিল ইমরাত। বসো, গেট ইন সুইটি। ইসমি চুপচাপ বসে পড়লো। ইমরাত ইসমিকে এক পলকে মাথা থেকে পা পর্যন্ত দেখলো। এমনি পিচ্ছি, তার উপর কলেজ ড্রেস পরলে আরো ছোট দেখায় আর অসম্ভব সুন্দর লাগে। মুচকি হেসে কথাগুলি ভাবছে ইমরাত। হঠাৎ ইমরাত গান ছাড়লো, বাড়ির সং। নিজ দায়িত্বে শুনে নিবেন। ইসমির এক ভালো লাগা কাজ করছে না চাওয়া সত্ত্বেও। বারবার ইমরাতের দিকে চোখ যাচ্ছে। একদম বাচ্চাদের মতো দেখতে লাগছে। ঘুম থেকে উঠে এসেছে তাই হয়তো। ফুল ব্ল্যাক প্যান্ট, হোয়াইট বড় হাতার গেঞ্জি আর স্লিপার পরা, আর ছোট চুলগুলি সামনে এসে খেলছে। অসম্ভব ভালো লাগছে ইসমির। ইমরাত বলে উঠলো, অ্যাক্সিডেন্ট করবো তো এইভাবে তাকিয়ে থাকলে। ইসমি শরম পেয়ে অন্যদিকে তাকিয়ে ফেলে। ইমরাত বলল, ব্রেকফাস্ট। মাথা নাড়িয়ে না জানালো। হঠাৎ ইমরাত গাড়িটা ব্রেক করলো। ইসমি অবাক চোখে তাকালো। ইমরাত গাড়ি থেকে নেমে হাত বাড়িয়ে দেয় ইসমিকে নামতে। তাই ইসমিও হাত ধরে নেমে পড়ে। যথেষ্ট সুন্দর এবং বড় রেস্টুরেন্ট। সেখানে ঢুকেই ইমরাত বলল, দোতলাটা আমার এখন চাই। জি স্যার। থ্যাংক ইউ। কিছুক্ষণ পর রেস্টুরেন্টের 2 তলাটা সম্পূর্ণ খালি হয়ে গেল। ইমরাত ইসমির হাত ধরে উপরে গিয়ে চেয়ার টেনে দিয়ে বলল, বসো। ইসমিও লক্ষ্মী মেয়ের মতো বসে পড়ল। ইসমি জীবনের প্রথম এত সুন্দর কোনো রেস্টুরেন্টে বসে আছে, তাও আশেপাশে কেউ নেই। সফট মিউজিক, নানান লাইটস, আশপাশটা খুবই সুন্দরভাবে সাজানো। এখান থেকে দেখা যাচ্ছে নিচে মানুষগুলি ভিড় করে আছে, আর এখানে ও আর ইমরাত একা। বাট ওর কেন যেন কোনো সাহস হয় না ইমরাতকে কিছু বলার। প্রচন্ড ভয় পায় ইমরাতকে। ভয় পাওয়ার মতো কিছুই করেনি ইমরাত, তাও সম্মান আর ভয়টা ইসমি ইমরাত দেখলে বেশি ফিল করে। ভাবতে ভাবতে সাদা কট ড্রেস পরা একজন লোক আসে, হয়তো মালিক হবে রেস্টুরেন্টের। সে বলে উঠলো, নীলন স্যার যে কবে আসলেন বাংলাদেশে? এই তো 4 দিন হচ্ছে। আচ্ছা, খেয়ে নিন স্যার, পরে আবার দেখা হবে। লোকটা চলে যেতেই ওয়েটার আসে। ইমরাত ইসমিকে মেনুটা দিল, বাট ইসমি কিছুই বুঝছে না কি খাবে, কজ সেগুলি খায়নি। তাই ইমরাতের দিকে তাকালে ইমরাত মেনুটা নিয়ে নিজে অনেকগুলি অর্ডার করে। অর্ডার চলে যায়, ওয়েটার চলে যায়। ইমরাত বলল, অর্ডার দিচ্ছিলে না কেন? আসলে আমি বুঝছিলাম না। আচ্ছা, তোমার ক্লাস শুরু হতে এখনো 23 মিনিট আছে, সো রিল্যাক্স। জি। ইমরাত ইসমির দিকে তাকিয়ে আছে, আর ইসমি নিচে তাকিয়ে দেখছে আরো বড়লোক ফ্যামিলি থেকে কত মানুষ। আর কি সুন্দর তাদের ড্রেস, আর সে কি পরে এসেছে। ওয়েটার এসে খাবার সার্ভ করে দেয় পুরো টেবিলে। ইসমি ভুতুম পাচার মতো বড় বড় চোখ করে তাকিয়ে আছে। ইমরাত মুচকি হেসে বলল, কি হয়েছে সুইটি? এত খাবার কে খাবে? আমি খেয়ে আসিনি, আর ওগুলো সব তুমি খাবে, সো স্টার্ট করো। ইসমি একটা ঠকিলে খাওয়া শুরু করলো। ইমরাত ওয়েটারকে উদ্দেশ্যে বলল, এই নাও, তুমি রাখো, আর তুমি আসতে পারো। ওয়েটার চলে গেলে ইমরাত ইসমির দিকে তাকায়। ইমরাত খেয়াল করলো ইসমির ঠোঁটে একটা কালো তিল। ইমরাতের নজর সেখানেই আটকে গেছে। তাড়াহুড়ো করে পাশ থেকে পানি নিয়ে ঠক ঠক করে 1 গ্লাস পানি খেয়ে নিল, আর চোখ নামিয়ে ফেললো। ইমরাত বেশ কিছুক্ষণ পর বলল, একটা কথা বলি সুইটি। জি বলুন। শোনো, অ্যাজ ইউ নো আমি লন্ডনেই বেশি ছিলাম, সো আমার বিহেভও তেমনই হবে। দেখো, আমি যদি কখনো তোমার কাছে যেতে চাই বা তোমায় ধরি, তুমি খারাপভাবে নিও না প্লিজ। শুধু আমাকে বুঝিয়ে দিও বা আমার তোমার নেশাটা কাটিয়ে দিও, বাট ভুল বুঝো না, ওকে? ইসমি থতমত খেয়ে গেল। সে কিছুই বুঝলো না ইমরাতের কথা, তাই বলল, নেশা কিভাবে? পিচ্চি সুইটি, তুমি বুঝবে না। জাস্ট আমায় ভুল বুঝো না, কারণ তোমায় দেখলে আমার নেশা চড়ে যায়। আচ্ছা বাদ দাও, তোমার থেকে খাইয়ে দেবে। ইসমি কথাটা শুনে থম। এইটা কেমন ফিলিং, কেমন করে থামাবে তার বুকের ধুকধুকটা।
ইমরাত যেভাবে ওকে ট্রিট করছে, ইসমির মনে হচ্ছে ও স্বপ্ন দেখছে। আদৌ কি ও এত ভালোবাসা কেয়ার ডিজার্ভ করে? ইমরাত আনসার না পেয়ে বলল, আচ্ছা প্রবলেম নেই, তুমি খেয়ে নাও। ইসমি ইমরাতের কথাই ইমরাতের দিকে মন দিয়ে খাবারটা এগিয়ে নিল। ইমরাত মুচকি হেসে ইসমির হাত আলতো করে ছুঁয়ে খেয়ে নিল। ইসমির কেমন এক আলাদা লাগছে, নিজেকে কুইন মনে হচ্ছে। এভাবেই ইসমি ইমরাতকে খাইয়ে দেয়। খাওয়া শেষ করে ইমরাত বিল পেমেন্ট করে দিল। গাড়ির দরজা খুলে দিল। ইসমি গিয়ে বসে পড়ল। ইমরাতও বসে পড়ল। ইমরাত আর চোখে ইসমিকে দেখছে। মারাত্মক লাগছে ইসমিকে। আবার এখন তো আরো মারাত্মক লাগে ঠোঁটের তিলটার জন্য। আজ আলোয় কাছ থেকে সুন্দরভাবে দেখা গেল। কলেজে পৌঁছাতেই ইসমিকে গাড়ি থেকে নামিয়ে দিল আর বলল, সাবধানে ক্লাস করো, আর আমি ফোন করলে বের হবা, ওকে? জি। ইসমি চলে যেতেই ইমরাত গেটের দারোয়ানের কাছে গিয়ে অনেকগুলো টাকা দিয়ে বলল, যে মেয়েটা গেল ভিতরে, ওর যাতে কোনো প্রবলেম না হয় দেখে রাখবা। আর ওকে কেউ কিছু বললে বা বিরক্ত করলে এই যে আমার নাম্বার, আমায় কল করবা, ওকে? জি স্যার। ইমরাত গাড়ি নিয়ে বাসায় যায়। তখনই কিমরান বলে ওঠে, ভাই তোর কি হয়েছে বলতো? এত সকাল সকাল উঠেছিস, আবার মাশাআল্লাহ নামাজও পড়েছিস। শিলা ইমরাতের কাছে এসে কপালে চুমু দিয়ে বলল, আমি আজ এত খুশি তোর জন্য, আমার লক্ষ্মী ভাই। আর আমি বুঝি লক্ষ্মী না? তুই তো আমার আরেক লক্ষ্মী। 3 ভাই বোন মিলে হাক করলো আর তার মা বাবা মুচকি হাসছে। ইমরাত রুমে ঢুকতেই কিমরান এলো। কিমরান ইমরাতকে ঘুরঘুর করে দেখছে। ইমরাত বলল, হোয়াট? ভাই তুই কি করছিস বলতো? কেন, কি হয়েছে? কাল রাতে তোকে বাইরে থেকে আসতে দেখলাম, আজ এত তাড়াতাড়ি উঠলি, কেমন খুশি খুশি লাগতেছে তোকে, ব্যাপার কি ভাই? তেমন কিছু না। আমি তো তোর ফ্রেন্ডের মতোই সব হ্যান্ডেল করি, আমায় বলবি না? ইমরাত কিমরানকে ইসমির ব্যাপারে সব বলে দেয়, যে সে ইসমিকে অনেক ভালোবাসে। ইসমি রাজি? ইমরাত ভাবলো কিমরান মনে হয় খুশি হয়নি। তখনই কিমরান ইমরাতকে অবাক করে টাইট করে জড়িয়ে ধরে বলে, ভাই আমি আজ অনেক খুশি, তুই তোর জন্য সেরা লাইফ পার্টনার খুঁজেছিস। ইসমি ভাবি ইজ জাস্ট অসাম। জানিস ভাই, ইসমি ভাবি অনেক ভালো, অনেক নেক এবং অনেক পবিত্র, আর সবচেয়ে অনেক সুন্দর। তাই? একদম উফ। ভাবিকে একটা হাত করে যে কখন সামনাসামনি ভাবি বলে ডাকবো। আচ্ছা শোন, আজকে তো আমরা ঘুরতে যাচ্ছি, তারপর তো 2 পরিবার। তো কয়টায় যাচ্ছি? ইসমি কলেজ থেকে আসুক দেন। তুই কি ভাবিকে কলেজে দিয়ে এসেছিস? মাত্র। হাউ রোমান্টিক। ইমরাত শাওয়ার নিয়ে কিছু কাজ করলো ল্যাপটপে, দেন রেডি হয়ে বেরিয়ে পড়লো। নিচে নামতেই আবার সেই মেয়েগুলি ইমরাতকে দেখে হাত নাড়িয়ে হাই দিল। ইমরাতও চোখ মেরে অ্যাজ অলওয়েজ ভাবে হাই দিল। ইমরাত গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো। কলেজে পৌঁছালে দেখলো ইসমি তার বান্ধবীদের সাথে কথা বলতে বলতে বের হচ্ছে। ইসমি কাছে আসতেই ইমরাত মুচকি হেসে গেট ওপেন করে দিল। ইসমি বসে পড়লো। ইসমি ইমরাতের দিকে তাকিয়ে দেখলো গোসল করে এসেছে, চুল এখনো ভিজে, অসম্ভব সুন্দর লাগছে। ইমরাত গাড়ি স্টার্ট দিল আর বলতে লাগলো, কেমন হলো ক্লাস? ভালো। ইসমি দেখলো গাড়ি বাসার দিকে যাচ্ছে না। ইসমি বলল, বাসা তো ওই দিক দিয়ে। আমরা শপিং করতে যাচ্ছি। আমার শপিং লাগবে না তো। আমি কি তোমায় জিজ্ঞেস করেছি? ইসমি মাথা নিচু করে বসে আছে। কিছুক্ষণ পর বসুন্ধরা মলে ইমরাত তার গাড়িটা থামায়। নিজে নেমে ইসমিকেও নামায়। ভিতরে প্রবেশ করে ইসমি চারপাশ দেখছে। হাজার মানুষ চারপাশে। ইমরাত ইসমির এক হাত ধরে নানান ড্রেস দেখাচ্ছে, বাট ইসমি চারপাশের মানুষদের দেখতে ব্যস্ত। ইসমি কিছু না বলায় সেই সব চয়েস করে কিনে নিল আর বলল, এটা নিচ্ছি, তোমার জন্য পারফেক্ট মানাবে। জি। ইমরাত শপিং শেষ করে বেরিয়ে পড়ল। গাড়িতে ইমরাত দেখলো ইসমি চুপচাপ বসে আছে, কোনো কারণে হয়তো আপসেট। ইমরাত বলল, কিছু হয়েছে সুইটি? মাথা নাড়িয়ে না জানালো। ইমরাত বলল, তাহলে আপসেট কেন দেখাচ্ছে? এবার ইসমির চোখের পানি গড়িয়ে পড়ছে। সে আর তার চোখের পানি ধরে রাখতে পারছে না। তার যে সব স্বপ্ন মনে হচ্ছে।
18 বছরের জীবনে আজ পর্যন্ত সুখ কি সে দেখেনি। নিজের বিবাহিতা হাজবেন্ডকেও সে কখনো সামনাসামনি দেখেনি। মা বাবাকেও কখনো মনের মাঝে রাখতে পারেনি। এত ছোট থেকে তো তাকে ফেলে আকাশে তারা হয়ে গেছে। তাহলে ইমরেত কেন তাকে এত কেয়ার রেসপেক্ট লাভ করছে? ইমরেত ইসমির চোখের পানি দেখে থতমত খেয়ে গাড়ি কষিয়ে ব্রেক মেরে সাইডে রাখে। ইমরেত তাড়াতাড়ি একটু চেপে ইসমির দিকে তাকিয়ে বলল, কি হয়েছে সুইটি? কেউ কি কিছু বলেছে? তুমি কাঁপছো কেন জান? এই যে এদিক তাকাও, কি হয়েছে? আমি কি কোনো ভুল করেছি? ইসমি তাও মাথা নিচু করে কেঁদেই চলেছে, আর ইমরেতের বুকে অসহ্য যন্ত্রণা হচ্ছে। ইমরেত ইসমির কোমর ধরে নিজের দিকে টেনে এনে আবারও বলে, কাঁদছো কেন জান? কি হয়েছে সুইটি, আমায় বলো। ইসমি এবার ফুপিয়ে কেঁদে ওঠে। সে যে তার কষ্টগুলি ধরে রাখতে পারছে না। ইমরেত এবার ইসমির কোমর চেপে 2 হাত দিয়ে তুলে নিজের কোলে বসায়। ইসমি তাও কেঁদেই যাচ্ছে। ইমরেত ইসমিকে কোলে বসিয়ে নিজের 2 হাত দিয়ে ইসমির চোখের পানি পুছিয়ে দিয়ে বলল, কি হয়েছে আমার জান? কাঁদছে কেন? আমি কি কোনো ভুল করেছি? ইসমি মাথা নাড়িয়ে না জানালো। তাহলে কেন কাঁদছো? ইসমি আবারও কেঁদেই দেয়। ইমরেত এবারে একটু চিল্লিয়ে বলে, কি হয়েছে? কাঁদছো কেন? ইমরেতের ধমকে ইসমি একটু কেঁপে এবার আওয়াজ করেই ফুপিয়ে কেঁদে ওঠে। ইমরেত ইসমির 2 গাল ধরে নিজের মুখের